আওয়ামী লীগের ব্যবসায়িক কোনো গুন্ডা পান্ডা হইতে পারবে না, কিন্তু সেখানেও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা বলল বিএনপির ভাইয়েরা। ওনারা কতগুলা ঋণ খেলাপি, সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, উচ্ছৃঙ্খল কিছু যুবককে হলো পার্লামেন্টের নমিনেশন দিল এবং টাকার জোরে, পেশি শক্তির জোরে ভারতের সাথে হাত মিলিয়ে, আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে রাতের আধারে 8টা থেকে 12টা পর্যন্ত সকল ভোট ব্যাংকে, সকল কেন্দ্রেতে একসাথে ঐক্যবদ্ধভাবে পুরো বাংলাদেশে তারা অ্যাটাক করলো। অ্যাটাক করে জনগণের আপনারা যে রায়টা দিয়েছিলেন সেই রায়টা তারা ছিনিয়ে নিয়ে 212 জনের একটা সংসদ গঠন করলো। সেই সংসদে আমরা উপস্থিত হলাম এবং আমাদের মতন যারা অবাগা আছে, আমি মামুনুল হক, জনাব সাজ্জিদ আলম থেকে শুরু করে বাংলাদেশের আরো অনেক তরুণ যুবক, যাদের আমাদের জীবনে আল্লাহ ভাগ্য দেয় নাই সংসদে এইসব চাঁদাবাজ টেন্ডারবাজদের সাথে বসার জন্য, আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। এই হেফাজতের পরে আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে নেমে পড়লাম। আমাদের দ্বিতীয় যে লড়াই সেটা হলো সংস্কারের জন্য। এই সংস্কারের জন্য আমরা যে লড়াইটা রাজপথে শুরু করলাম, প্রথমে বিএনপির ভাইরা বলল যে ইলেকশন হয়ে গিয়েছে, ভোটের জন্য আগে বলেছি যে বাংলাদেশে সংস্কার হবে, মানুষ এখন কি চায় সেটা আমাদের দরকার নাই, এখন সংস্কারের দরকার নাই, বাংলাদেশে কোনো পরিবর্তনের দরকার নাই, আমাদের যেখানে ইচ্ছা সেখানে আমরা চাঁদার হাত বসাবো, যেখানে ইচ্ছা কোনো সন্ত্রাসীকে যদি ইলেকশনে হারে তাহলে ময়মনসিংহ হলো উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে তাকে বসিয়ে দিব, যদি কেউ নির্বাচনে হারে ওই সন্ত্রাসীকে আমরা মেয়র বানিয়ে দিব, যদি কেউ নির্বাচনে হারে ওই সন্ত্রাসীকে আমরা জেলা প্রশাসক বানিয়ে দিব। সারা বাংলাদেশের সকল জায়গা তারা নিজেদের এভাবে দখল করে নিল। পরবর্তীতে আমরা চিন্তা করলাম তাহলে মসজিদ কমিটির কি অবস্থা, দেখলাম সমাজের সবচেয়ে যিনি খারাপ লোক তাকে মসজিদ কমিটি নিয়ে বসালো, সমাজের সবচেয়ে যিনি খারাপ লোক তাকে স্কুল কমিটির নিয়ে বসালো। ওই যেই ব্যক্তিটা বসালো তার সন্তান এসে বাবাকে প্রশ্ন করে যে বাবা আমি তো স্কুলে যাই, কোনো কিছু তো শিখায় না। বলে বাবা তুমি শিখবা, তুমি যদি না শিখতে পারো তোমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতেছি। বলতেছে বাবা তোমার বেতন হলো 30,000 টাকা, তুমি ছোট একটা দোকান দাও, ঠিক আছে তুমি বিএনপির রাজনীতি করো, তুমি এত টাকা কই পাবা? কইবো ওইটা তোমার বুঝার দরকার নাই, টাকা ইনকাম করার অনেক সিস্টেম আছে। ছেলে জিজ্ঞেস করে কি কি ইনকাম? রাতের বেলায় অনেক মাদক বড় হলো টাকা ইনকাম করা যায়। একটা বাবা তো খারাপ হয়ে গিয়েছে, 5 বছরের বাচ্চাকেও তারা খারাপ শুরু করছে। তো এই প্রজন্মকে যারা এই ধরনের খারাপ রাজনীতি শিখাচ্ছে, খারাপ অর্থনীতি শিখাচ্ছে, আমরা তাদের উদ্দেশ্যে বললাম যে বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। আমরা চিন্তা করলাম যে বাংলাদেশে যিনি ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, জিয়াউর রহমানের সন্তান, যিনি বাংলাদেশের স্বাধীনতার সময় যুদ্ধ করেছিলেন, ওনারই বেগম যিনি ছিলেন, উনি একটা কথা বলেছিলেন যে ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। যেহেতু স্বামী স্ত্রী দুইজনে বাংলাদেশের পক্ষের লোক, ভারত বিরোধিতার লোক, তা আমরা চিন্তা করলাম ওনার যে সন্তান উনিও বাংলাদেশের পক্ষে হবে। উনি বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট দিয়েছে যে আমরা সংস্কার বাস্তবায়ন করব, 70% মানুষ ভোট দিয়েছে। উনি যে আমাদের সাথে এই ধরনের পুরো বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করবে এটা আমরা জীবনেও চিন্তা করি নাই। আমরা চিন্তা করেছিলাম বাংলাদেশের মানুষ পাইবে হীরার টুকরা, বাংলাদেশের মানুষ পাইল কি গোলা আলু। যে গোলা আলু একবার ভারতের সাথে মিলা যায়, একবার চায়নার সাথে মিলা যায়, একবার হলো চুপ্পুর মতন যারা আমাদেরকে খুন করেছিল তাদের সাথে মিলা যায়, একবার আওয়ামী লীগের সাথে মিলা যায়। আমরা এই গোলা আলুর প্রতি আবেদন রাখতে চাই, প্রিয় গোলা আলু ভাই, অনেক হয়েছে, ধৈর্য অনেক হয়েছে। আমাদের প্রথম লড়াই আমাদের ছিল বাংলাদেশ থেকে ফেসিবাদী যে শাসন আমরা উৎখাত করব। দ্বিতীয় লড়াই ছিল এই ফেসিবাদী যে শাসনতন্ত্র রয়েছে সেই শাসন প্রক্রিয়াকে সংস্কার করে আবু সাইদের নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। শহীদ মুক্তর যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা তৈরি করব। সেই বাংলাদেশে যদি কোনো পথের কাটা কোনো গোলালু হয়ে দাঁড়ায়, আমরা তোমাকে 1 মিনিটের জন্য পরোয়া করব না। আমাদেরকে অনেকভাবে বুঝায়, আসো একটা সেক্রেটারি পোস্ট দেই। তো বললাম সেক্রেটারি পোস্টের কাজ কি?
বললো যে একটু সকালবেলা জুতা টানতে হবে। আমরা বললাম ওটা আমাদের জন্য না, ওটা রাশেদ খানের জন্য। তারপরে বলল প্রতিমন্ত্রী বানানো হবে। প্রতিমন্ত্রীর কাজ কি? বলল প্রতিমন্ত্রীর কাজ হলো প্রত্যেকদিন বাংলাদেশের মানুষের প্রতি গাদ্দারি করতে হবে, সকালবেলায় উঠে বাংলাদেশের মানুষকে গালি দিতে হবে, বিকালবেলায় বাংলাদেশের মানুষকে গালি দিতে হবে, এবং যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বলতে হবে। আমরা বললাম ওইটা আমাদের জন্য না, ওটা জুনায়েদ সাকির জন্য। বাংলাদেশে এই ধরনের উচ্ছিষ্ট বামদের আর কোনো সুযোগ নাই। তুমি যদি সোশ্যাল ডেমোক্রেসি করো, বামপন্থা করো, সেই বামপন্থায় তুমি বাংলাদেশের ঘরে ঘরে যাও। তোমার এখানে যদি কার্লস, এঙ্গেলস, লেনিনের রাজনীতি করতে চাও, তাহলে তারা কিভাবে জনগণের কাছে গিয়েছে? তারা এই ধরনের কোন এস্টাবলিশমেন্টে প্রতিমন্ত্রীর লোভে মানুষের সাথে কখনো গাদ্দারি করে নাই। এই জন্য আমরা যারা টকশোতে উপস্থিত হয়, সিনিয়র সাংবাদিক, আরো যে তাদের কত উপাধি, এই ধরনের উপাধিবাজদের উদ্দেশ্যে আমরা বলবো যে তারেক রহমানের বগল চিপায় অনেকদিন থাইকা আপনাদের রক্ষা আপনারা করতে পারবেন না। এখানে অনেক ডিসি ছিল, এখানে অনেক এমপি ছিল। জনতা যখন পার্লামেন্টের দিকে গিয়েছে, কেউ হলো ভারতে পালিয়েছে, কেউ হলো গাছতলায় আশ্রয় নিয়েছে, কেউ হলো ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, তখন ওবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায়, আওয়ামী লীগের নাকি 5 লক্ষ লোক মারা যাবে। আমরা বললাম আমরা কোনো গণহত্যায় বিশ্বাসী নয়। আমাদের 1400 ভাইকে হারিয়েছি, আমরা হলাম বিচারে বিশ্বাসী। আমরা বিচারালয়ে ছুটে গেলাম। সেই বিচারালয়ে সংস্কারের জন্য বিচার বিভাগের আলাদা একটা সেক্রেটারিয়েট কমিটি গঠন করলো। তারেক রহমান বলল আওয়ামী লীগ আমাকে যথেষ্ট ভোট দিয়েছে, আমি বিচারে বিশ্বাসী না, সেক্রেটারিয়েট বাতিল করো। বাংলাদেশে আমি প্রধানমন্ত্রী, যে জাজ হবে, বিচার নামে কোনো সংবিধান দেখার দরকার নাই। আমি তারেক রহমান ফ্যাসিজমের নতুন শাসক, আমি যা বলবো বাংলাদেশে সেটাই রায় হবে। প্রিয় তারেক রহমান, যদি আপনি রায় দিতে চান, আমাদের ভাইদেরকে আমরা হারিয়েছি, যদি আমাদের খুনিদেরকে আপনি রক্ষা করার চেষ্টা চালান, যদি বাংলাদেশের সংস্কারের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে আপনার সরকারের শুধু পতন নয়, বিএনপির সকল সন্ত্রাসীকে একটা একটা ধরে ধরে জেলের কন্ডম ছেড়ে আমরা নিয়ে যাব। তাকে ভয় দেখান আপনারা, ভয় দেখাল আপনারা আমাদের। যদি বাংলাদেশে পরিবর্তন করতে হয়, আমরা পরিবর্তনের যাত্রাতে নেমেছি। এই পরিবর্তনের স্বপ্ন আমাদেরকে গুলির মুখে দাঁড়িয়ে শহীদ ওসমান হাদি বলে গিয়েছিলেন, জানটা দিব জুলাই দিব না। বাংলার মানুষ বলেছিল ওই পাগলে কি বলে, পাগল সত্যি জীবন দিয়ে গেছে, 18 কোটি মানুষকে মুক্ত করে দিয়ে গিয়েছে। আপনারা শহীদ ওসমান হাদির সেই গুলিবিদ্ধ লাশ দেখেছিলেন, স্মরণে আছে? তার অপরাধ কি ছিল? উনি বলেছিল আমরা হাসিনার সাথে কোনো আপোষ করব না, নতুন কেউ ফেসিবাদী হইলে তার সাথে আপোষ করব না, ভারতের মোদির সাথে কোনো আপোষ করব না। ওনার কি এই বলাটা অপরাধ ছিল? যদি ওসমান হাদির এই কথা অপরাধ হয়ে থাকে, বাংলাদেশের কোটি লোক ওসমান হাদির পথে শহীদ হতে প্রস্তুত আছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা খুবই শান্তশিষ্ট মানুষ, কথাও আসতে বলি। পাঞ্জাবি পরেছি, এটা দেখা মনে করবেন না যে অস্ত্র 2টা নিয়ে আসছি, ওদেরকে ধমক দিলে ওরা পালাবে। আমরা 4 তারিখও মোকাবেলা করে এসছি। 4 তারিখ রাতে ছোট্ট একটা স্টোরি বলি। চিন্তা হলো সকালবেলা ক্যান্টনমেন্ট থেকে নাকি ট্যাঙ্ক আসবে। আমরা চিন্তা করলাম এই ট্যাঙ্ক তো ঠেকাইতে হবে, জনগণের উপরে যদি ট্যাঙ্ক চালায় লক্ষ লক্ষ মানুষের উপর জীবনের ক্ষয় হবে। আমরা 5000 ছেলেকে প্রস্তুত করলাম। ওই জানবাদ ছেলেরা সেই দিন বলেছিল শেখ হাসিনার কোন ট্যাঙ্ক আমাদেরকে প্রধানত করতে পারবো না,
জীবন দিব তবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করবে। ওই 5,000 রক্তের উপরে দাঁড়িয়েই কিন্তু সেই দিন শেখ হাসিনা ভারতে পালিয়েছিল। ওই 5,000 মানুষের যাদের রক্ত আজও শরীরে আছে, তৎকালীন সময়ে আমরা 5,000 ছিলাম। এখন আমাদের 5,000 সংখ্যা ছাড়িয়ে বাংলাদেশের প্রত্যেকটা অলিগলিতে শহীদ ওসমান হাদির সন্তানেরা জন্মগ্রহণ করেছে। এক হাতি চলে গিয়েছে, লক্ষ হাতি প্রস্তুত আছে। বাংলাদেশের সংস্কার, আওয়ামী লীগের বিচার যদি না হয়, আমরা তারেক রহমানের গতিতে আগুন চালিয়ে দিব ইনশাআল্লাহ। কোনো কম্প্রোমাইজ হবে না, কথা খুবই স্পষ্ট। ভালো আছেন, ভালো থাকেন, আমরাও ভালো থাকি, কোনো জ্ঞানজাম নাই আপনার সাথে, কোনো সমস্যা নাই। তবে জনগণের সংস্কার আপনাকে বাস্তবায়ন করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। যদি আমরা এই দুইটা কাজ বুঝিয়ে না পাই, তাহলে আমরা কি করব সেটা তো আপনারও ভালো করে জানা আছে। যেই ভয়ে লন্ডনে পালায়া ছিলেন, নির্বাচনের আগে তো নয়, শুধু 5 তারিখের পরেও তারেক রহমান কি বাংলাদেশে এসেছে? আসে নাই। ওনার এখন তারেক রহমানের মাথা খারাপ হয়েছে দাড়ি টুপি দেখলে। শেখ হাসিনার এই ধরনের রোগ ছিল। এই যে মির্জা ফখরুল নাকি সে রাষ্ট্রপতির কথা উঠেছে, সে একটা ইসলাম ফোবিক লোক, ছাত্র ইউনিয়ন করেছে, আবার ইনি যে স্বীকারও করেছে আমি চীনপন্থী রাজনীতি করি। ওনাকে সবাই ভালো বলে। উনি যদি ভালো হয়ে থাকে, তাহলে যেইখানে কোনো পরাজিত প্রার্থী হয়েছে, যেইখানে মানুষ যাকে ভোটে রিজেক্ট করেছে যে ওই শালা হলো সন্ত্রাসী, সেই সব শালাকে নিয়ে হলে তিনি প্রশাসনে বসিয়েছেন। কিভাবে মির্জা ফখরুল উনি ভালো লোক হইতে পারে? এটা আমরা জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা আপনাদের ভালোই ভালোই বলতেছি, জনগণ এখন ওত পেতে আছে। আমরা সংসদে এটা সমাধান চেয়েছিলাম, বলেছিলাম সবাই একসাথে বসি সমাধান করি। তারা বলল না, সংসদে সমাধানের কোনো কিছু দরকার নাই। তা আমরা ঠিক আছে রাজপথে নামতেছি। আমরা পার্লামেন্টের সামনে যদি জামায়াত ইসলামও না দাঁড়ায়, যদি এনসিপিও না দাঁড়ায়, আমি নাসিরউদ্দিন লক্ষ তরুণকে নিয়ে পার্লামেন্টের সামনে উপস্থিত হব। হয়তো সংস্কার না হলে এই পার্লামেন্ট ভেঙচুরে আমরা পতন করে দেব তারেক রহমানকে। দেখি ওই দিন কার সাহস আছে। হয়তো আমাদের ওই দিন মৃত্যু হবে, না হলে আমরা যেই দিন সংসদের সামনে যাব সেই দিনে বাংলাদেশে সংস্কার এবং বিচার বাস্তবায়ন হবে, না হলে তারেক রহমান বাংলাদেশে থাকবে না। এই প্রতিশ্রুতি নিয়ে আপনারা সবাই ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন। যখন এই ট্রাক আসবে, ট্রাক, রিক্সা, ভ্যান, বাস, যেভাবেই হোক আপনারা ঢাকায় সবাই উপস্থিত হবেন। আপনার ভাইয়ের বিচারের জন্য সবাই হাত তুলে আজকে শপথ করি, আমরা আমাদের ভাইয়ের বিচার ছাড়বো না। আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার না দেখা পর্যন্ত আমাদের কোনো আজাদির ঘুম নাই। আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন পর্যন্ত আমাদের কোনো রেস্ট নাই। সবাই প্রস্তুত আছেন? আগামী স্থানীয় একটা নির্বাচন আসতেছে। সব উপজেলা প্রশাসন, মেয়র এবং চেয়ারম্যান বিভিন্ন জায়গায় হলো বিএনপি দখল দেওয়া শুরু করেছে মির্জা ফখরুলের নেতৃত্বে। যেখানে একটা নষ্ট মাল পরাজিত হয়েছে, সেই নষ্ট মালকে উনি মেয়র বানিয়েছেন। এই নষ্ট মালদের হোতা মির্জা ফখরুল, ওনাকে আমরা স্থানীয় নির্বাচনে একটু সাইজ করতে চাই। যদি সাইজ করতে হয়, আমরা তো আর ঢাল তলোয়ার নিয়ে নামি নাই, আমরা ভোটে এদেরকে সাইজ করব। স্থানীয় নির্বাচনে আমরা এখানে এনসিপির পক্ষ থেকে একজন প্রার্থী দিয়েছি। আমি আগে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই ভাই এই তারাকান্দাকে কেউ বলতে পারবেন এখানে উনি চাঁদাবাজি, সন্ত্রাস বা দুর্নীতি করেছে? একজন দাঁড়িয়ে বলবেন? যদি না করে থাকে, তাহলে সেই সততা এবং সক্ষমতার উপরে বিশ্বাস করে ইঞ্জিনিয়ার শহীদুল ইসলামকে আপনারা এই সব যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে
প্রতারণা করেছে, আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তাদের গতিতে আগুন জ্বালানোর জন্য ইঞ্জিনিয়ার শহীদুল ইসলামকে উপজেলা নির্বাচনে জয়যুক্ত করবেন। যদি এই ভাই ইলেকশন পর্যন্ত কোনো অপরাধ করে, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এই ভাইয়ের প্রার্থীটা ক্যান্সেল করব। ইলেকশনের পরে যদি ওনাকে খুঁজে না পাওয়া যায়, আমাদের কাছে উপস্থিত হবেন, আমরা শহীদুল ভাইকে আপনাদের সামনে উপস্থিত করব। যেই জনগণ আপনাকে ভোট দিয়েছে, সেই জনগণের সাথে আপনার মৃত্যু হতে হবে, এই জনগণের সাথে আপনার থাকতে হবে। যেইভাবে নির্বাচনের আগে আপনি জনগণের কাছে গিয়েছেন, আজকে থেকেই আপনাকে হযরত খলিফা ওমরের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করবেন, মা তোমার কোনো সমস্যা আছে কিনা, বাবাকে জিজ্ঞেস করবেন, বাবা তোমার কোনো সমস্যা আছে কিনা। যদি আপনি মানুষের মন জয় করতেই পারেন, তাহলে এই জনগণ আজকে আপনার জন্য এসেছে, এই জনগণের আমানত রক্ষার দায়িত্ব আপনার কাছে। আমি বলবো আপনি কোনো শোডাউন দিবেন না, নীরবে নিবৃত্ত প্রত্যেকটা ঘরে চলে যান।